আজকে ক্লাস 9 এর যে চ্যাপ্টারটা পড়ানো শুরু করব, দেখো সেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইম্পর্টেন্ট কারণ কি, যে প্রথম কথা এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে, সেটা শুধু এখানেই শুরু এখানেই শেষ নয়, ক্লাস 11-এ রয়েছে সেটা, এবং এর পরেও হায়ার ক্লাস ফিজিক্সে কিন্তু এই চ্যাপ্টার বারবার ঘুরে ফিরে আসবে। আবার এটা এতটাই ইম্পর্টেন্ট, দেখো শুধু আমাদের বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নয়, এটা আইসিএসসি বোর্ডেও রয়েছে, আবার সিবিএসসি বোর্ডেই রয়েছে। তাহলে সমস্ত বোর্ডের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। কি চ্যাপ্টার? যে ওয়ান ডাইমেনশনাল মোশন, বাংলায় আমরা যাকে বলি একমাত্রিক গতি। তো সেই ওয়ান ডাইমেনশনাল মোশনের যে ডিফারেন্ট প্যারামিটারগুলো রয়েছে, মানে গতিবেগ যাকে ইংরাজিতে বলি ভেলোসিটি, স্পিড যাকে বাংলায় বলি দ্রুতি, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, এইগুলো গ্রাফের সাহায্যে দেখানো, গ্রাফিক্যাল প্লট করা। যে গ্রাফ দিয়ে আমি কি করে এগুলো প্লট করব, যে টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি মানে গতিবেগ কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, গতিবেগ আবার যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, সুষম বেগ হয় তাহলে, বা যদি অ্যাক্সিলারেটেড হয়, ত্বরণ সহ গতি হয় তাহলে। তো এই পার্টটা ক্লিয়ার করার আগে একটা জিনিস, দুটো জিনিস প্রথমে খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। একটা হচ্ছে এই যে টার্মগুলো আমি ইউজ করছি, গতিবেগ যাকে ইংরাজিতে বলছি ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট সরণ যাকে বাংলায় বলে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, এইগুলো কি, এগুলো নিয়ে যদি আইডিয়া ক্লিয়ার না থাকে এই চ্যাপ্টার কিন্তু চিরকাল মাথার উপর দিয়ে বেরোবে। আর প্রথমেই আমি কি বললাম, যে একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন। কেন এটাকে ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক বলছি, এর মানে কি? দেখো, গ্রাফ নিয়ে বেসিক আইডিয়া সবার আছে। আমরা জানি কি, যে গ্রাফে দু ধরনের অ্যাক্সিস আমরা বসাই। জেনারেলি আমরা যেটা করেছি, এক্স অক্ষ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। গ্রাফ আমরা প্লট করতেও যাই, পার্টিকুলার কোনো একটা পয়েন্ট আমাকে বললো তার কোঅর্ডিনেট 3,4, আমাকে বললো গ্রাফে বসিয়ে দেখাও। আমি কি বসাবো, যে এক্স অক্ষ বরাবর 3 যাব আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 যাব। তাহলে ধরো 1 2 3, তারপর এখান থেকে 4 যাব ওয়াই অ্যাক্সিস বরাবর, 1 2 3 4। তাহলে এই পয়েন্টটায় পৌঁছালাম, এটা হলো 3,4। তাহলে আমি যদি বোর্ডটার এইটাকে এক্স অ্যাক্সিস ভেবে নিই আর এইটাকে ওয়াই অ্যাক্সিস ভেবে নিই, তাহলে বোর্ডটাকে আমি কি বলবো, এক্স ওয়াই প্লেন মানে এক্স ওয়াই তল। এই বোর্ডের ওপর যে কোনো পয়েন্ট তার একটা করে কোঅর্ডিনেট থাকবে এবং সেটা আমি বলতে পারবো কত। ধরো এখানটা দিয়ে যদি ভাবি যে এইটা হচ্ছে অরিজিন, মানে এর কোঅর্ডিনেট বাংলায় যাকে বলে স্থানাঙ্ক কত, সেটা 0,0। এবার আমাকে বললো যে 5,6 পয়েন্টটা কোথায়। আমি বললাম যে 5,6, তার মানে আমি বুঝে গেলাম যে আমাকে অ্যালং এক্স অ্যাক্সিস 5 ঘর যেতে হবে আর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমাকে 6 ঘর 6 ঘর যেতে হবে। তাহলে আমি ধরো এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে 5 ঘর চলে গেলাম, এখানে পৌঁছালাম, ওয়াই অ্যাক্সিস বরাবর 6 ঘর গেলাম, এখানে পৌঁছালাম। তাহলে এই পয়েন্টটা হলো 5,6। যেহেতু গ্রাফ আমরা প্লট করব, সুতরাং গ্রাফ নিয়ে আইডিয়াটা ক্লিয়ার রাখো, এটা বেসিক আইডিয়া আশা করি সবার আছে। তাহলে আমি যদি এক্স আর ওয়াই ভেবে নিই, তাহলে এইটাকে বললাম আমি এক্স ওয়াই তল। তাহলে এই তলের ওপর প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা বা প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা কোঅর্ডিনেট আছে এবং সেটা আমি বার করতে পারবো। তার কিছু একটা এক্স ভ্যালু হবে, কিছু একটা ওয়াই ভ্যালু হবে। ধরো একটা পিঁপড়ে, একটা ইনসেক্ট হাঁটতে শুরু করলো। ধরো সে এখানে গেল, এখান থেকে খানিকক্ষণ পর এখানে চলে গেল, খানিকক্ষণ পর এখানে চলে এলো, খানিকক্ষণ পর এখানে চলে এলো, আবার এখানে চলে এলো। এইরকমভাবেও হাঁটাহাঁটি করছে। কোন প্লেনে হাঁটাহাঁটি করছে না, এক্স ওয়াই প্লেনে হাঁটাহাঁটি করছে। এবার যদি আমি বলি যে এই পিঁপড়েটা কখন কোথায় আছে, সেটা তোমাকে বলতে হবে। তুমি বলবে হ্যাঁ বলতে পারবো, কারণ আমার কাছে এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি টেনে নিয়েছি। আমি বলে দেবো যে পিঁপড়েটা কোনো একটা সময় 3,4-এ রয়েছে, 2 সেকেন্ড পরেও 5,6-এ চলে গেছে, আবার খানিকক্ষণ পরে ও 1,4-এ চলে গেছে। এরকমভাবে পিঁপড়েটা কখন কোথায় আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি এক্সপ্লেন করতে পারবো। কখন পারবো, যদি আমি এই দিকটা এক্স অ্যাক্সিস এই দিকটা ওয়াই অ্যাক্সিস ধরে নিই। তাহলে এই যে ইনসেক্টটা যেটা মুভ করছে সেটা কখন কোথায় আছে সেটা বোঝাবার জন্য আমার মিনিমাম কটা কোঅর্ডিনেট দরকার হচ্ছে। বাংলায় যদি বলি তাহলে মিনিমাম সর্বনিম্ন কটা স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে, উত্তর হচ্ছে দুটো। কি কি? একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট। ধরো এই পয়েন্টটা 3,4, মানে এক্স এর ভ্যালু কত 3 আর ওয়াই এর ভ্যালু কত 4। তাহলে এই এক্স ওয়াই তলের ওপর পিঁপড়েটা যেভাবে খুশি হাঁটাহাঁটি করুক,
আমি যদি এটাকে এক্সপ্লেন করতে চাই যে কখন ও কোথায় আছে, কোথায় গেল, কোথা থেকে কোথায় গেল, তাহলে আমার দুটো কোঅর্ডিনেট দরকার, একটা এক্স একটা ওয়াই। তাহলে এই যে পিঁপড়েটার মোশন, এটাকে আমি কি বলবো? দ্বিমাত্রিক গতি, ইংরাজিতে বলবো টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশন বুঝতে পারছো, এক্স আর ওয়াই দুটো ডাইমেনশন দরকার হচ্ছে। বেশ, কিন্তু আমরা তো টু ডাইমেনশন পড়ছি না, আমরা পড়ছি ওয়ান ডাইমেনশনাল মোশন, বাংলায় যাকে বলবো একমাত্রিক গতি। ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশন তাহলে কি? যদি ধরো, আবার বলছি যে আবার আছি, এটা এক্স এটা ওয়াই, তাহলে পিঁপড়েটা ধরো কোনো একটা সময় এইখানে রয়েছে, খানিকক্ষণ পর এইখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল। এবার আমি যদি বলি পিঁপড়েটা কখন কোথায় আছে, তুমি বললে শুরুতে পিঁপড়েটা এক্স ইজ ইকুয়াল টু 1-এ রয়েছে, কিছুক্ষণ পরে এক্স ইজ ইকুয়াল টু 2-তে গেল, আবার খানিকক্ষণ পরে এক্স ইজ ইকুয়াল টু 4-এ, এই যে এইভাবে মুভ করছে। তাহলে ও কোথায় থেকে কোথায় যাচ্ছে, কখন কিভাবে মুভ করছে, সেটা বোঝাবার জন্য আমার এখানে কটা কোঅর্ডিনেট দরকার। পিঁপড়েটা যদি এক্স অক্ষ বরাবর মুভ করে, তাহলে আমার একটা কোঅর্ডিনেটেই কাজ হয়ে যাচ্ছে। আমার কি এক্স ওয়াই দুটো দরকার হচ্ছে? ভেবে বলো। না, হচ্ছে না, কারণ পিঁপড়েটা যে কোনো পয়েন্টেই যায়, ওয়াই এর ভ্যালু সবসময় কত? 0। তাহলে আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু 1-এ রয়েছে, তাহলে গ্রাফে এক্স ইজ ইকুয়াল টু 1 বলা মানেই 1,0 এই পয়েন্টটা বোঝাতে চাইছি আমি। এক্স ইজ ইকুয়াল টু 2-তে রয়েছে, তাহলে পিঁপড়েটা যদি এই লাইন বরাবর যায়, তাহলে তার গতিকে বা তার মোশনকে রিপ্রেজেন্ট করতে গেলে ওয়ান ডাইমেনশন ইজ এনাফ, একটা মাত্রাই যথেষ্ট, যেটা কি এক্স। তাহলে এই ধরনের মোশন যেটাকে একটা কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে বা প্রকাশ করা যাবে, তাকে আমরা কি বলবো? ওয়ান ডাইমেনশনাল মোশন, বাংলায় কি বলবো? একমাত্রিক গতি। যদি পিঁপড়েটা এই লাইন বরাবর না গিয়ে এই লাইন বরাবর যায়, তাহলেও করা যাবে। আমি বলবো y ইজ ইকুয়াল টু 1-এ রয়েছে, y ইজ ইকুয়াল টু 2-তে রয়েছে, y ইজ ইকুয়াল টু 3-তে রয়েছে, বা y ইজ ইকুয়াল টু 4-এ রয়েছে। তাহলে পিঁপড়েটা কখন কোথায় আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমার শুধুমাত্র y কোঅর্ডিনেটের হেল্প লাগছে, শুধুমাত্র y কোঅর্ডিনেটের হেল্প লাগছে, x আমার লাগছেই না। তাহলে শুধুমাত্র একটা কোঅর্ডিনেট দিয়েই আমি পিঁপড়েটার মোশন এক্সপ্লেন করতে পারবো। তাহলে এটাকে আমি কি বলতে পারি? আবার ওয়ান ডাইমেনশনাল মোশন। বেশ, এবার ভাবো, যদি পিঁপড়েটা এই লাইন বরাবর যায়, তখন কটা কোঅর্ডিনেট লাগবে? তোমরা সবাই ভাবছো তখন তো দুটো লাগবে, কারণ এই একটা পয়েন্ট, এটা হয়তো 3,4। তাহলে পিঁপড়েটা যখন এখানে রয়েছে, তখন পিঁপড়েটা কোথায় আছে সেটা বলতে গেলে আমাকে তো এক্স আর ওয়াই দুটোই বলতে হচ্ছে। তাহলে যদি এই লাইন বরাবর যায়, তখন আমি সেটাকে কি বলবো? টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক মোশন। ভেবে দেখো, ব্যাপারটা কিন্তু সেটা নয়। দেখো, পিঁপড়েটা হয়তো এই লাইন বরাবর যাচ্ছে, আমি মুছে দিচ্ছি এইটা, শুধু লাইনটা রাখছি, এই লাইন বরাবর যাচ্ছে। এবার এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কটা কোঅর্ডিনেট দরকার হবে? আমাদের এখনো পর্যন্ত যা কনসেপ্ট, তাতে বলছে দুটো দরকার হবে, এক্স আর ওয়াই। দেখো, এক্স আর ওয়াই কি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বাংলাতে বলে এক্স অক্ষ ওয়াই অক্ষ। কি তাদের লিমিটেশন বা বাউন্ডারি, তাদের কনস্ট্যান্ট কি? যে আমাকে দুটো অ্যাক্সিস ধরতে হবে এবং দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে পরস্পর লম্ব হতে হবে, এর বাইরে আর কিচ্ছু নেই। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটাকে ওয়াই অ্যাক্সিস হতে হবে, পরস্পর লম্ব হতে হবে। কেউ তো আমাকে বলেনি যে এক্স অ্যাক্সিসটা সবসময় এইরকমই ধরতে হবে, কেউ বলেনি। তাহলে আমি যদি এই লাইনটাকেই এক্স অ্যাক্সিস ধরে নিই, তাহলে তার সঙ্গে লম্ব এই লাইনটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে এবার পিঁপড়েটা যখন হাঁটাহাঁটি করছে, তখন আমি এক্স শুধুমাত্র বললাম এক্স ইজ ইকুয়াল টু 1-এ রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 3-তে রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 5-এ রয়েছে। তাহলে এই লাইনটা বরাবর যদি আমি একটা অ্যাক্সিস ধরে নিই, তাহলে আবার সেই একটা কোঅর্ডিনেটেই আমি রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে আমি সেটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতিতে আনতে পারবো। বুঝতে পারলে আমি কি বললাম? তার মানে, বা আমার যদি এটা এক্স ইচ্ছা না হয়, আমি এটাকে ওয়াই ধরে নেবো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি ওয়াই ধরবো, এটাকে এক্স ধরে নেবো, আমি ধরতেই পারি, পরস্পর লম্ব, মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস। তার মানে সোজা কথায় বলতে গেলে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন মানে সরল রেখা বা মোশন ইন এ স্ট্রেট লাইন। যদি আঁকা বাঁকা যায় তখন হবে না,
তখন কিন্তু হবে না, তখন তুমি তো এইভাবে অ্যাক্সিস করতে পারবে না লাফিয়ে লাফিয়ে, তখন তোমাকে একটা এক্স একটা ওয়াই করতে হবে, এবং তখন যে কোনো পয়েন্টে ও কোথায় আছে বলতে গেলে আমার এক্স আর ওয়াই দুটোই বলতে হবে। তখন সেটা কিন্তু সবসময় 2 ডাইমেনশনাল হবে। 3 ডাইমেনশন হয় জেনারেলি, সবসময় 3 ডাইমেনশন হয়, সেই গল্পে আমি এখন যাচ্ছি না, আমি শুধু 2-এ গেলাম। এবং যদি স্ট্রেট লাইনে হয় তাহলে সবসময় আমি সেটাকে মোশন ইন এ স্ট্রেট লাইন বা সরল রেখায় গতি, সেটাকে সবসময় আমি কি বলতে পারি, 1 ডাইমেনশনাল মোশন। কারণ কি, যদি স্ট্রেট লাইনে কেউ মুভ করে, কোনো অবজেক্ট মুভ করে, বা কোনো বস্তু বা কোনো প্রাণী কেউ যদি গতিশীল হয়, তাহলে আমি এই মোশনটাকে একটা মাত্র কোঅর্ডিনেট দিয়েই রিপ্রেজেন্ট করে দিতে পারবো, একটা মাত্র কোঅর্ডিনেট অক্ষ, কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়েই প্রকাশ করতে পারবো, আইদার এক্স অর ওয়াই, যেটা আমার খুশি আমি ধরতে পারি। তাহলে একটা কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, তাই এটাকে আমি কি বলছি, 1 ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। বেশ, তাহলে এটা ক্লিয়ার হলো যে 1 ডাইমেনশনাল মোশন কি। আগে বেসিকটা ক্লিয়ার করো, হঠাৎ করে আমি গ্রাফে যদি চলেও যাই, তাহলে এই পার্টগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে কোনোদিন কিন্তু ওই মুখস্থ করা হবে, গ্রাফ বুঝতে তুমি পারবে না। আচ্ছা, এর পরের পার্টটাতে আমি বলবো যে যখনই তুমি এই চ্যাপ্টারটা পড়বে, এর রিলেটেড কিছু টার্মস আছে যেগুলো তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে। আমি বারবার ক্লাসেও বলেছি যে যখন এই চ্যাপ্টারটা আমরা পড়বো, এর রিলেটেড টার্মগুলো কি। প্রথম টার্মটা যেটাকে আমরা বলছি ডিস্টেন্স, বাংলায় বলছি দূরত্ব। খুব সিম্পল ব্যাপার। ডিস্টেন্স কি, আমি যতটা হাঁটলাম সেটাই হচ্ছে ডিস্টেন্স, আমি যতটা হাঁটলাম সেটাই ডিস্টেন্স। এইটা আমার বাড়ি, এইখান থেকে আমি হাঁটতে শুরু করলাম, আমি এখান থেকে হেঁটে 3 কিলোমিটার, এখানে মার্কেট আছে, মার্কেটে গেলাম, সেখান থেকে 4 কিলোমিটার দূরে রেল স্টেশন আছে, স্টেশনে গেলাম। তাহলে আমি বাড়ি থেকে বেরিয়েছি এ পয়েন্ট থেকে, আমি তারপর মার্কেট এমে গেছি, তারপর স্টেশন এসে গেছি। তাহলে আমি এই রাস্তা ধরে হেঁটেছি, তাহলে আমি টোটাল কতটা হেঁটেছি না 3 + 4 7 কিলোমিটার। তাহলে আমি যতটা হেঁটেছি সেটাই ডিস্টেন্স, মানে আমার দূরত্ব বা ডিস্টেন্স কত, 7 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, কিলোমিটার তো এমনিতে ইউনিট আমরা ইউজ করি, 1000 মিটার হয়ে গেলে 1000 মিটার লেখা বলা অসুবিধা, সেই জন্য আমরা কিলোমিটার ইউজ করি। এমনিতে ডিস্টেন্সের একক বা ইউনিট কি, এসআই সিস্টেমে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, আর সিজিএস সিস্টেমে ডিস্টেন্সের ইউনিট কি, সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল ডিস্টেন্স। ডিস্টেন্স কি বললাম, তাহলে আমি বাড়ি থেকে হাঁটতে শুরু করেছি, টোটাল যতটা হাঁটলাম সেটাই ডিস্টেন্স। আমি এখান থেকে 3 কিলোমিটার গেছি, আবার 4 কিলোমিটার গেছি, আমার টোটাল হাঁটা হয়েছে 7 কিলোমিটার, তাহলে এটাই হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, নেক্সট যে টার্মটায় আসবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বাংলায় একে বলে সরণ। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট বা সরণ কি, দেখো আমি ইনিশিয়ালি বা শুরুতে কোথায় ছিলাম, এ পয়েন্টে, ফাইনালি আমি কোথায় গেলাম, এস পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমি কোথায় ছিলাম আর কোথায় গেলাম, আমার ইনিশিয়াল বা প্রাথমিক পজিশন আর ফাইনাল পজিশন, এই দুটোকে যদি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করে দিই, মানে যা মিনিমাম ডিস্টেন্স এই দুটো পয়েন্টের মধ্যে, সেটাই কি হয়ে যাবে, আমার ডিসপ্লেসমেন্ট। সরণ মানে কি, আমি কতটা সরে গেলাম। ডিসপ্লেসমেন্ট যদি ইংরাজিতে বলি, তাহলে আমি কতটা ডিসপ্লেসড হয়েছি। আমি ছিলাম এখানে, আমি যেখান দিয়ে যাই আমি ডিসপ্লেসড হয়ে আলটিমেটলি পৌঁছেছি এখানে। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুকুই। এইটা কত আমরা ইউজ করতে পারি এখানে, √3² + 4²। শিখেছো সবাই? এটা হচ্ছে বেস, ভূমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব। তাহলে এটাকে অতিভুজ বলে, হাইপোটেনিয়াস। তাহলে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ফর্মুলা ইউজ করে আমি বার করতে পারি, এটা হচ্ছে √3² + 4², মানে হচ্ছে 5 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে তফাৎটা ক্লিয়ার করো আগে। ডিস্টেন্স মানে আমি কি বললাম, যে আমি কতটা হাঁটলাম সেটাই হচ্ছে ডিস্টেন্স। আমি কতটা হাঁটলাম, সিম্পল ব্যাপার। আমি হেঁটেছি 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 7 কিলোমিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু সেটা নয়। ডিসপ্লেসমেন্ট বা সরণ কি, আমি কোথায় ছিলাম আর কোথায় গেলাম,
এই দুটো পয়েন্টকে আমি কানেক্ট করে দেবো। তাহলে এই যে স্ট্রেট লাইনে যে মিনিমাম ডিস্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে আমি কতটা শিফট করেছি, আমি কতটা সরে গেছি, আমি এখান থেকে এখানে চলে গেছি, কোন রাস্তা দিয়ে গেছি ম্যাটার করে না। যেমন ধরো এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার শুরুতে পজিশন, আর এইটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে আমার শেষে পজিশন, মানে দিস ইজ ইনিশিয়াল, দিস ইজ ফাইনাল। তাহলে আমি এ থেকে বিতে যাব, আমি ধরে নিচ্ছি এ থেকে বি এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। তাহলে আমি এ থেকে বি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলেও আমার ডিসপ্লেসমেন্ট কত, 10 মিটার। আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলেও আমার ডিসপ্লেসমেন্ট কত, 10 মিটার। আমি এ থেকে বিতে যাব, গোটা দুনিয়া আমি ঘুরে বেড়ালাম, গোটা দুনিয়া ঘুরে আমি এ থেকে বিতে এলাম, তাহলেও আমার ডিসপ্লেসমেন্ট কত, 10 মিটার। ডিসপ্লেসমেন্ট বা সরণ মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন, এই দুটোকে মাঝে শর্টেস্ট যে ডিস্টেন্স, স্ট্রেট লাইনে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মানে আমি ছিলাম এতে, গেলাম বিতে, আমি কতটা সরে গেলাম, সেটাই হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। কিন্তু ডিস্টেন্স দেখো আমি কতটা হেঁটেছি, প্রত্যেকটা কেসে আলাদা। এখানে একটু কম ডিস্টেন্স হেঁটে এখানে পৌঁছেছি, এখানে একটু বেশি ডিস্টেন্স হেঁটে এখানে পৌঁছেছি, এখানে গোটা দুনিয়া ঘুরে অনেক হেঁটে এখানে পৌঁছেছি। তাহলে ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা, কিন্তু ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা কেসেই সেম। ডিসপ্লেসমেন্টেরও ইউনিট হচ্ছে এসআই সিস্টেমে মিটার আর সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, কারণ বেসিক্যালি এটা একই জিনিস মেজার করে। এবার দেখো যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কোনো একটা অবজেক্ট সেটা মুভ করছে, মানে গতিশীল একটা বস্তু মুভ করছে, তাহলে মুভিং অবজেক্টের ডিস্টেন্স কি কখনো জিরো হতে পারে? ডিস্টেন্স, দূরত্ব কখনো জিরো হতে পারে? উত্তর হচ্ছে না, হতে পারে না, কারণ সে তো মুভ করছে, সে তো এক জায়গায় বসে নেই, সে এইখান থেকে ধরো এইখানে তো বসে নেই, মুভ করছে, সে এরকমভাবে মুভ করছে, তাহলে সে তো হাঁটছে বা সরছে, তাহলে তার ডিস্টেন্স কীভাবে জিরো হবে? সে যতটা হাঁটলো সেটাই তার ডিস্টেন্স। তাহলে একটা মুভিং অবজেক্ট যে মুভ করছে তার ডিস্টেন্স কিন্তু জিরো হতে পারে না। এবার আমি যদি প্রশ্ন করি একটা মুভিং অবজেক্ট তার ডিসপ্লেসমেন্ট কি জিরো হতে পারে? এখান থেকে হাঁটতে শুরু করলো, এই হেঁটে আবার এখানেই ফিরে এলো, তাহলে যেটা ইনিশিয়াল পজিশন সেটাই ফাইনাল পজিশন, যেখানে ছিল আবার সেখানেই ফিরে এলো, তাহলে ডিসপ্লেসড বা শিফট কতটা? জিরো। কারণ আমি ডিসপ্লেসমেন্ট বা সরণ কি বললাম, যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন তাদের মধ্যে যে গ্যাপটা বা স্ট্রেট লাইনে যে ডিস্টেন্সটা, শর্টেস্ট মিনিমাম ডিস্টেন্সটা, সেটাই ডিসপ্লেসমেন্ট। এবার দুটো পজিশনই যদি একই জায়গায় হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। আমি গোটা দুনিয়া ঘুরে হেঁটে আবার আমার বাড়িতেই ফিরে এলাম, তাহলে বাড়ি থেকে ঘুরে পেয়ে আমার বাড়িতেই ফিরে এলাম, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। কিন্তু ডিস্টেন্স জিরো নয়, কারণ আমি হেঁটেছি। একটা অবজেক্ট ধরো একটা সার্কুলার পাথে মুভ করছে, এই ঘুরছে, তাহলে এইখান থেকে শুরু করলো, একটা সার্কেল ঘুরে আবার এখানে ফিরে এলো, এই সার্কেলের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এইখান থেকে শুরু করলো আবার এখানেই ফিরে এলো, তাহলে আমি যদি বলি ডিস্টেন্স কতটা, তুমি বলবে কতটা হাঁটলো, কতটা? সার্কেলের পেরিমিটার, বাংলায় যাকে বলে পরিধি, সেটা কত? 2πr। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল দূরত্ব বা ডিস্টেন্স। আর এখান থেকে শুরু করে আবার এখানেই ফিরে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা? ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? জিরো, কারণ তার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম। বেশ, এবার যদি আমি প্রশ্ন করি যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এদের মধ্যে কখনো কি এরকম হতে পারে যে ডিসপ্লেসমেন্ট বেশি, ডিস্টেন্স কম, সরণ বেশি, দূরত্ব কম? প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করো, হয়তো এগুলো পড়া আছে, বোঝা আছে, কিন্তু বোঝা থাকলেও এগুলোর ভেতরে ঢোকো, এগুলো না বুঝলে গ্রাফটা ভালো বুঝতে পারবে না। গ্রাফগুলো মুখস্থ করা হবে, আচ্ছা এটা হলে এরকম হয়, ওটা হলে এরকম হয়, কিন্তু তোমাকে যদি বুঝতে হয় তাহলে এই জানা জিনিসগুলো আবার মাথায় ঢোকাতে হবে। প্রত্যেকটা জানা জিনিস আমরা ভাবি যে এখানে জানার শেষ, আমি সব জেনে গেছি, কিন্তু না, ভেতরে খোঁজো, আরও অনেক জিনিস আছে। ডিস্টেন্সের থেকে ডিসপ্লেসমেন্ট, আচ্ছা আমি কি বলছিলাম যে কোনো একটা অবজেক্ট যেটা মুভ করছে তার সরণ মানে ডিসপ্লেসমেন্ট, সেটা কি ডিস্টেন্সের থেকে বেশি হতে পারে? বাংলায় আমি বলতে চাইছি যে সরণ কি দূরত্বের থেকে বেশি হতে পারে? কি উত্তর হবে? ধরো এখান থেকে হাঁটতে শুরু করলো, এইখানে পৌঁছালো, তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে গেলে সব থেকে কম হাঁটতে হবে কোন রাস্তাটা ধরলে? স্ট্রেট লাইনে গেলে, তাহলে স্ট্রেট লাইনে চলে গেল, তাহলে এটাই সব থেকে কম হাঁটতে হলো, তাহলে এইটাতে ডিস্টেন্সটা সব থেকে কম, কিন্তু এটাই তো ডিসপ্লেসমেন্ট।
তুমি এর থেকে কম রাস্তা কভার করে এ থেকে বিতে যেতে পারবে কি? পারবে না। আর যে কোনো রাস্তায় ধরি সবসময় এর থেকে বেশিই আমাকে মুভ করতে হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কখনো ডিস্টেন্সের থেকে বেশি হতে পারে না। ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কি কখনো সমান হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। কখন হতে পারে? কখন হতে পারে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ইকুয়াল? যখন একটা অবজেক্ট স্ট্রেট লাইনে মুভ করবে, এই যে স্ট্রেট লাইনে এখান থেকে এখানে চলে গেল, তখন যা ডিস্টেন্স তাই ডিসপ্লেসমেন্ট। এবং আমরা এই চ্যাপ্টারে কি ধরনের মোশন করছি? মোশন ইন এ স্ট্রেট লাইন, সরল রেখায় গতি। তাহলে এই যে চ্যাপ্টারটায় সবসময় আমরা সরল সমান দূরত্ব ভেবে নিতে পারি, যেহেতু মোশন ইন এ স্ট্রেট লাইন, কারণ স্ট্রেট লাইনে গেলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। এটা ভেবে দেখো আমি ঠিক বললাম না ভুল বললাম? আমি বললাম একটা অবজেক্ট যদি স্ট্রেট লাইনে যায় তাহলে তার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সবসময় ইকুয়াল হবে। তোমরা ভাবছো হ্যাঁ এই তো এ থেকে বিতে গেল, এই ডিস্টেন্সটা হয়তো 4 মিটার, তাহলে হাঁটলো 4 মিটার, তাহলে ডিস্টেন্সও 4 মিটার, ডিসপ্লেসমেন্টও 4 মিটার। হ্যাঁ, তাহলে স্ট্রেট লাইনে গেলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সবসময় ইকুয়াল। ঠিকই আছে। আমি একটু আগে কি বললাম যে খুঁটিয়ে ভাবো, ঠিক নেই? আমি বলেছি স্ট্রেট লাইনে মোশন। আমি কি বলেছি যে স্ট্রেট লাইনে একই দিকে যাচ্ছে সে সব সময়? ধরো এইটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ইজ ইকুয়াল টু 0, এটা এক্স ইজ ইকুয়াল টু 5, এটা এক্স ইজ ইকুয়াল টু 10, এটা এক্স ইজ ইকুয়াল টু 15, এটা এক্স ইজ ইকুয়াল টু 20। আমরা স্ট্রেট লাইনে যাব, স্ট্রেট লাইন ছাড়ো না। আমি হাঁটতে শুরু করলাম, আমি প্রথমে এইখান থেকে সোজা এক্স অক্ষ বরাবর এতটা গেলাম, স্ট্রেট লাইন কিন্তু, আমি এদিক ওদিক ঘুরে যাবো না, দিয়ে আবার উল্টো দিকে বেন্ড করে এতটা চলে এলাম। তাহলে আমি স্ট্রেট লাইনেই মুভ করেছি, সরল রেখায় গতি হয়েছে। এই গতিকে আমি সবসময় একটা কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু 5 এ রয়েছে, 10 এ রয়েছে, 20 তে রয়েছে, 15 এ রয়েছে বলতে পারি। তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। এবার ভাবো আমার ইনিশিয়াল পজিশন কোনটা? প্রাথমিক অবস্থান এইটা, এটা আমার ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন কোনটা? এইটা, এটা আমার ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন কোথায়? না এক্স ইজ ইকুয়াল টু 0 তে। ফাইনাল পজিশন কোথায়? না এক্স ইজ ইকুয়াল টু 10 এ। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে এই যে ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে 10 মিটার। মানে আমার ডিসপ্লেসমেন্ট এই ছবিতে বা সরণ সেটা কত? 10 মিটার। ঠিক আছে। ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে আমি যতটা হেঁটেছি। আমি এখান থেকে হাঁটতে শুরু করে প্রথমে 20 অত দূর চলে গেছি, আবার ঘুরে 10 এসেছি, তাহলে গেছি 20 মিটার, এসেছি 10 মিটার, মানে টোটাল আমি হেঁটেছি কতটা? 30 মিটার। তাহলে আমি ডিস্টেন্স কত কভার করেছি? না 30 মিটার। তাহলে আমি যে স্টেটমেন্টটা দিয়েছিলাম যে ওয়ান ডাইমেনশনাল মোশন মানেই বা স্ট্রেট লাইনে বা সরল রেখায় যাওয়া মানেই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, সেটা ইনকমপ্লিট ছিল। আমাকে ঠিকঠাক বলতে গেলে, যেখানে কোনো ভুল নেই সেইভাবে যদি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে যদি এরকম কোনো মোশন হয় যেখানে আমি স্ট্রেট লাইনে যাচ্ছি এবং ডিরেকশন চেঞ্জ করিনি, মানে আমি ঘুরে উল্টো দিকে আসিনি, স্ট্রেট লাইনে ইউনিডিরেকশনাল মোশন, সরল রেখায় একই দিকে যাচ্ছি, একমাত্র তখনই কি হবে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে। বেশ, আরো দুটো টার্ম আছে এখানে, সেই দুটো এক্সপ্লেন করি। চট করে বলে দিই। একটা হচ্ছে স্পিড, যাকে বাংলায় বলে দ্রুতি। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। একটা ছবি দেখায়, আমি 4 মিটার গেলাম এ থেকে বিতে, 3 মিটার গেলাম বি থেকে সিতে। ধরো এ থেকে বিতে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড, আর বি থেকে সিতে যেতে সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে স্পিড কত? টোটাল ডিস্টেন্স কত? 4 প্লাস 3, যতটা হেঁটেছি, দ্যাট ইজ 7 মিটার। টাইম কত লেগেছে? এখান থেকে এখানে 2 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড, মানে 3 সেকেন্ড। তাহলে স্পিড কত? এই পার্টিকেলটার স্পিড হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে ইউনিট বা এককটা বুঝতে পারছো স্পিডের, মিটার পার সেকেন্ড। সিজিএস সিস্টেমে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। বেশ, ভেলোসিটি, বাংলায় যাকে বলে বেগ বা গতিবেগ, ইংরেজিতে বলি ভেলোসিটি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি? এখানে লিখি ভেলোসিটি ইজ ইকুয়াল টু
ডিসপ্লেসমেন্ট বা সরণ ডিভাইডেড বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাংলায় সরণ বাজিত সময়। আমি এ থেকে সিতে চলে গেছি, এটা কতটা √4² + 3² মানে এটা 5 মিটার, মানে আমার ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে 5 মিটার, আর টাইম কতটা লেগেছে এখানে 2 সেকেন্ড আগেই বলেছি, আর এখানে 1 সেকেন্ড, মানে টোটাল টাইম লেগেছে 3 সেকেন্ড। তাহলে আমার ভেলোসিটি বা গতিবেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার ভেলোসিটি। ইউনিট দেখো মিটার পার সেকেন্ড, এখানেও তাই মিটার পার সেকেন্ড, দুটো ইউনিট সেম, এবং এরও সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স বাই টাইম হচ্ছে স্পিড, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি। আবার আমি এখান থেকে প্রশ্ন করতে পারি যে ডিস্টেন্স বাই টাইম করলে যেটা পাচ্ছি মানে স্পিড, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে যেটা পাচ্ছি ভেলোসিটি, দুটো কি সবসময় সেম হবে? এর উত্তর তোমরা খুঁজতে পারবে এবার, যে সেম নাই হতে পারে, যদি স্ট্রেট লাইনে যায় তাহলে হতে পারে, না হলে নাই হতে পারে। আচ্ছা, আরেকটা টার্ম আছে যাকে বাংলায় বলা হয় ত্বরণ, ইংরেজিতে বলা হয় অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কথাটা শুনেছো তোমরা, গাড়িতে থাকে অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটর আমরা বলি অ্যাক্সিলারেটর প্রেস করো গাড়ি জোরে দৌড়াবে, তার মানে অ্যাক্সিলারেশন কি করে, অ্যাক্সিলারেশন কি করে ভেলোসিটি বাড়ায়, ত্বরণ কি করে গতিবেগ বাড়ায়। মানে যদি কোনো অবজেক্টের বেগ বা ভেলোসিটি যদি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকে, তাহলে আমরা তাকে বলবো অবজেক্টটা অ্যাক্সিলারেট করছে, অবজেক্টটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। এবং কিভাবে অ্যাক্সিলারেশনটা মেজার করব, এটাকে এ দিয়ে লেখা হয়, এ ফর অ্যাক্সিলারেশন। এটা কি লিখবো, যে ধরো একটা অবজেক্ট তার গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে ইউ শুরুতে ছিল, এটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি, বাংলায় বলবো প্রাথমিক বেগ। টি সময় পর ভেলোসিটিটা হয়ে গেছে ভি, কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে ভেলোসিটি তো বাড়বে। আমি যখন বাড়ি থেকে গাড়ি চালাতে শুরু করি প্রথমে কি জিরো থাকে ভেলোসিটি, তারপর আস্তে 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 কি হয় বাড়তে থাকে। তাহলে ভেলোসিটি ভি হলো, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আমরা কি বলছি একে অন্তিম গতিবেগ। তাহলে ইউ থেকে ভি হতে কত সময় লেগেছে, ধরো ইউ থেকে ভি হতে এই টাইমটা লেগেছে, টি টাইম লেগেছে। তাহলে অ্যাক্সিলারেশন কিভাবে আমি মেজার করব, এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম, মানে টি সময়ে ভেলোসিটি চেঞ্জ কতটা হয়েছে ভি মাইনাস ইউ, তাহলে 1 সেকেন্ডে কতটা চেঞ্জ হয়েছে, সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশনের মেজারমেন্ট বা ত্বরণের মাপ। তাহলে ত্বরণের মাপ হচ্ছে ভেলোসিটির চেঞ্জ বা গতিবেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম টি, এইভাবে আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ মাপি। ভি এর ইউনিট কি, ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড। তাহলে এর যদি আমি ইউনিট বা একক বার করতে চাই, তাহলে ওপরে হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে টাইমের জন্য সেকেন্ড, তাহলে এই দুটো সেকেন্ড গুণ হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে, সিজিএসে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, জাস তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমি এইভাবে বার করতে পারি। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি দিই যে ধরো আমি বাড়ি থেকে যখন শুরু করলাম গাড়ি চালাতে, তখন আমার প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, আমি রেস্ট থেকে শুরু করলাম। 10 সেকেন্ড গাড়ি চালানোর পর আমার ভেলোসিটি বা বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড একটু বেশি হয়ে গেল, 5 মিটার পার সেকেন্ড এইটা। তাহলে আমার ত্বরণ কত, অ্যাক্সিলারেশন কত, ভেলোসিটি বেড়েছে বেগ বেড়েছে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন সমান ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, দ্যাট ইজ 5 মাইনাস 0 বাই 10, দ্যাট ইজ হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব সিম্পল ব্যাপার। এটাকে বলছে অ্যাক্সিলারেশন যদি ভেলোসিটি বাড়ে, আর যদি ভেলোসিটি কমে, যদি ভেলোসিটি কমে তাহলে সেটাকে বলবো রিটার্ডেশন বা মন্দন। ব্রেক কষলে ভেলোসিটি কমে। বেশ, এবার তাহলে টার্মগুলো জানা হলো কাকে কি বলে। মনে রাখো অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাড়ছে, গতিবেগ বাড়ছে, রিটার্ডেশন মানে ভেলোসিটি কমছে। এবার আমি গ্রাফের পোর্শনটায় যাই একটুখানি, গ্রাফ কিভাবে আমি প্লট করব। আচ্ছা, গ্রাফ প্লট করতে গিয়ে এত অসুবিধা কেন হয় আগে সেটা ভাবো। গ্রাফ প্লট করতে গিয়ে এত অসুবিধা হয় তার কারণ হচ্ছে এখানে আমাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন ইউজ করতে হয়, সরল রেখার ইকুয়েশন, যেটা আমি জানি না, অঙ্কে এখনো হয়নি। অঙ্কে এখন আমাকে সরল রেখার ইকুয়েশন শেখানোই হয়।
কিন্তু ফিজিক্সের ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারেই আমার লাগছে। আচ্ছা, এই গ্রাফ প্লট করতে গিয়ে আমাকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর কনসেপ্টটা ইউজ করতে হয়। আবার সেই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ট্রিগোনোমেট্রি আমার হয়নি এখন, কিন্তু ফিজিক্সে লাগে। তাহলে যখনই আমি একটু আগে কি বললাম, কোনো জিনিস মুখস্থ করা যাবে না। তুমি যদি এখানে মুখস্থ করে নাও যে আচ্ছা ইউনিফর্ম ভেলোসিটি সুষম বেগে চলছে মানে গ্রাফটা এরকম হবে, তাহলে যেদিন মুখস্থ করবে তার পরের দিনটুকু মনে থাকবে, তার পরের দিন আবার ভুলিয়ে যাবে। তাহলে আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই পার্টগুলো নিয়ে একটু কনসেপ্ট গ্রো করে নিতে হবে, যে আমাদের হয়নি এখন অঙ্কে, যখন হবে তখন হবে, কিন্তু এটা পড়ার জন্য যেটুকু দরকার সেটা আমি বলছি, বোঝার চেষ্টা করো। প্রথমে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা জিনিসগুলো কি বলি। ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাংলায় যাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এ বি সি, এর কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সমকোণ এই অ্যাঙ্গেলটা। এটাকে বেস বলে, বাংলায় বলে ভূমি, এটাকে পারপেন্ডিকুলার বলে, বাংলায় যাকে বলে লম্ব, আর এটাকে হাইপোটেনিয়াস বলে, যাকে বলা হয় অতিভুজ। এই বেস আর হাইপোটেনিয়াস মানে ভূমি আর অতিভুজের মাঝের অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। কিচ্ছু মুখস্থ করতে হবে না, শুধু একটা জিনিস মনে রাখো যে সাইন থিটা এটা কি, এটা অ্যাকচুয়ালি একটা রেশিও বা অনুপাত। কিসের রেশিও না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসের রেশিও। মানে সাইন থিটা সবসময় হবে এবি বাই এসি। কস থিটা সেটা কি, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস বাই হাইপোটেনিয়াসের রেশিও, মানে বিসি বাই এসি। আর ট্যান থিটা কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা লেখা আছে, কস থিটা লেখা আছে, ডিভাইড করে দাও, কি কি কাটবে, এসি পার্টটা কেটে যাবে, পড়ে থাকবে এবি বাই বিসি, মানে হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। শুধু এই তিনটে মনে রাখো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, আর ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। ধরো আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে বোঝার চেষ্টা করো, কোন দাও 45 ডিগ্রি। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তিনটে অ্যাঙ্গেল যোগ করে তো 180 ডিগ্রি হতে হয়। তাহলে এইটা কত হবে, 45 ডিগ্রি হবে। বেশ, তাহলে ট্রায়াঙ্গেলের এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে এই সাইডটা আর এই সাইডটার লেন্থ সমান হবে। তাহলে এটা যদি x হয়, তাহলে এর লেন্থ কত হবে, x। এবার আমি ফর্মুলা ইউজ করতে করে এই এসির লেন্থটা বার করতে পারি। এসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে রুট 2x। তাহলে সাইন 45 ডিগ্রি এর ভ্যালু কত হবে, x বাই এই যে এসি আমি বার করেছি এখানে লিখে রাখি, রুট 2x, মানে হচ্ছে 1/√। cos 45 ডিগ্রি এর ভ্যালু কত হবে, BC বাই AC বসাও, x বাই রুট 2x, 1/√। tan 45 ডিগ্রি মানে এইটা বাই এইটা, x বাই x মানে 1। তুমি বলতে পারো স্যার মুখস্থ করে নেওয়া যায়, অবশ্যই করা যায়, মুখস্থ করা যায়, কিন্তু মুখস্থ করার আগে একটু বুঝে মুখস্থ করো। আলটিমেটলি মুখস্থই করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করো, তাহলে মাথায় থাকবে যে সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2 মুখস্থ করে নেওয়ার চেয়ে একবার বুঝে নেওয়া ভালো যে কেন 1/√2 আসছে। যেমন আমি তোমাকে যদি বলি সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তুমি বলবে 1 কী করে হয়, সাইন 90 ডিগ্রির ভ্যালু, সাইন 90 ডিগ্রির ভ্যালুটা দেখায় যে 1 কীভাবে হতে পারে। দিয়ে আমি একটা চার্ট দেবো, সেই চার্টটা মনে রাখতে হবে, তারপর আমি ওই গ্রাফিক্যাল পোর্শনে ঢুকতে পারবো। আচ্ছা দেখো এইখানটা খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা এখন কত আছে, থিটা, সাপোজ থিটা 45 ডিগ্রি বা কিছু। এবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি হতে হবে মানে এই যে এইটাকে এই নিচের দিকে নামতে হবে না ওপর দিকে উঠতে হবে, অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়তে হবে, তাহলে এটাকে অবভিয়াসলি উপর দিকে উঠতে হবে।
এরকম হতে হবে। তাহলে এই যে অতিভুজ বা হাইপোটেনিয়াস, এইটা যদি এই রকম হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা মানে বেস আর হাইপোটেনিয়াস এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, তখন থিটার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। বেস, তাহলে এখন এইটা আর এইটা এই দুটো তো প্যারালাল বা সমান্তরাল হয়ে গেল। এরা দুজনে গিয়ে কি কোথাও মিট করবে? ট্রায়াঙ্গেল যদি তৈরি করতে হয় তাহলে তো এইটাকে আর এইটাকে এক জায়গায় মিট করতে হবে। দুটো প্যারালাল লাইন গিয়ে কোথায় মিট করে? অঙ্ক কি বলছে যে দুটো প্যারালাল লাইন গিয়ে ইনফিনিটিতে বা অসীমে মিট করে। তাহলে যাই হোক, বা আমি ধরে নেবো মিট করছে না, মানে দুটোই সোজা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো প্যারালাল লাইন যদি ইনফিনিটিতে গিয়ে মিট করে তাহলে এই পয়েন্টটা, এই লাইনটাও বাড়তে বাড়তে ইনফিনিটি অবধি চলে গেছে, এই লাইনটাও বাড়তে বাড়তে ইনফিনিটি অবধি চলে গেছে। তাহলে এই দুটো লাইনের লেন্থ বা দৈর্ঘ্য কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে এটার যা লেন্থ হয়েছে ইনফিনিটি, ওটারও তাই লেন্থ, সেম লেন্থ হয়ে গেছে। তাহলে দুটোর লেন্থ যদি সমান হয়ে যায়, দুটোর লেন্থ যদি সমান হয়ে যায় তাহলে দুটোর রেশিও কত হয়ে যাবে? এইটা আর এইটা মানে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস লেন্থ সমান হয়ে গেলে এদের রেশিওটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে sin 90 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1। তো ঠিক আছে, বুঝলাম cos 90 কিভাবে হচ্ছে। আচ্ছা, cos 90 মানে কত? ভূমি মানে বেস বাই হাইপোটেনিয়াস। কারণ বেস তো আমি এই লাইনটাকে এরকম তুলেছি, তাহলে এই যে বেসের লেন্থ সেটা তো চেঞ্জ হয়নি, বেসের লেন্থটা xc রয়েছে, ডিভাইডেড বাই এইটা এইরকম তুলে 90 ডিগ্রি করেছি এবং ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য এই দুটো লাইনকে মিট করতে হবে। তাহলে এই দুটোই ইনফাইনাইটলি লং বা অসীম দৈর্ঘ্যের হবে। তাহলে এই হাইপোটেনিয়াস এর লেন্থটা কি হয়ে গেছে? ইনফাইনাইট বা অসীম। তাহলে x বাই ইনফিনিটি, কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়ে যাবে। তাহলে এবার বলো tan 90 এর ভ্যালু কত? tan 90 মানে আমি কি লিখেছি? sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। তাহলে sin 90 বাই cos 90 মানে 1/0, কিছু বাই 0 কি হয়? অসীম হয়, ইনফিনিটি। তাহলে tan 90 ভ্যালু কি? ইনফিনিটি। আর একটা আমি বলবো, আমি বললাম থিটার ভ্যালু 0 ডিগ্রি করতে হবে, তাহলে আমাকে sin 0 এর ভ্যালু বলতে হবে। আচ্ছা, এবার দেখো থিটা যদি 0 ডিগ্রি হয়, বোঝো, তাহলে এই যে হাইপোটেনিয়াসটা, অতিভুজটা, এটা নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামতে থাকবে এইরকম ভাবে, নিচের দিকে নামবে। যত এটা নিচের দিকে নামছে তাহলে এই এ পয়েন্টটা তত কি নিচের দিকে নামছে। তাহলে যখন থিটা 0 ডিগ্রি হবে, তখন থিটা 0 ডিগ্রি হলে এই অতিভুজ বা হাইপোটেনিয়াসটা তো এরকম মিশে গেল বেসের সঙ্গে, হাইপোটেনিয়াস আর বেস মিশে গেল, কমতে কমতে থিটা কত হয়ে গেল? 0 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই এ পয়েন্টটাকে চেপে এখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে এ পয়েন্টটাকে যখন চেপে আমি এখানে বসিয়ে দিচ্ছি, তখন এই যে লম্ব বা পারপেন্ডিকুলার তার লেন্থটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। মানে এ বির লেন্থটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে sin 0 ডিগ্রি মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে এই লেন্থটা হচ্ছে 0 বা এই লেন্থটা যাই হোক না কেন, তাহলে 0 কে কিছু দিয়ে আমি ডিভাইড করছি, ধরো এই লেন্থটা হচ্ছে AC, তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? তুমি দেখো যে যখন এটাকে আমি চেপে এইখানে বসিয়ে দিয়েছি, তখন এই যত এটাকে আমি নিচের দিকে নামাচ্ছি তত এই পয়েন্টটা নিচের দিকে নামছে, নামতে 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 এই পয়েন্টটা এখানে মিশে গেছে। তাহলে এই পয়েন্টটাতে এসে এই পয়েন্টটা এসে পড়েছে। তাহলে তখন বেস কত? BC, আর এ পয়েন্টটা এখানে চলে এসেছে। তাহলে হাইপোটেনিয়াস আমার কি ছিল? AC। তাহলে AC আর BC দুটোর লেন্থ তো সমান হয়ে গেছে, কারণ এই লাইনটা এসে এর উপর পড়েছে, এই পয়েন্টটা সোজা এসে এখানে মিশে গেছে। তাহলে A আর B একটাই পয়েন্ট হয়ে গেছে। তাহলে BC আর AC দুজনেরই লেন্থ সমান হয়ে গেছে। তাহলে লেন্থ যদি সমান হয়ে যায় তাহলে রেশিওটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে cos 0 ডিগ্রি মানে কত? 1। tan 0 ডিগ্রি মানে কি হবে? sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, 0/1 মানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি কতগুলো ভ্যালু বলছি, তুমি এই ভ্যালুগুলো বুঝতে পারলে আশা করি যে কেন হচ্ছে sin 45 ডিগ্রি মানে 1/√2 কেন, sin 90 ডিগ্রি মানে 1 কত কেন, এই চারটা মনে রাখো। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এইটাই কাজে লাগবে আমার, একটু কাছাকাছি লিখি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি 90 ডিগ্রি ভ্যালুগুলো লিখবো। থিটার ভ্যালু যদি এগুলো হয়, এখানে লিখছি সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটা মানে হচ্ছে 1/√2, এটা মানে হচ্ছে √3/2, এটা হচ্ছে 1। খুব সিম্পল মনে রাখা। সাইনটা এদিক থেকে লিখলাম cos থিটা, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, cos 90 মানে হচ্ছে 0। মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করলে সুবিধা হয়। এখানে একটা দেখো, এখানে একটা মজা আছে যে সাইনের ভ্যালুগুলো 0, হাফ, 1/√2, √3/2, 1, কসের ভ্যালুগুলো ঠিক উল্টো দিক থেকে লেখো। দেখো 1 লিখলাম, √3/2 লিখলাম, 1/√2, √3/2, 0, মানে এই দিক থেকে হলে সাইনগুলো পাচ্ছে, ঠিক ঘুরিয়ে দিলেই কসের ভ্যালুগুলো পেয়ে যাচ্ছে। তোমার যদি ডাউট হয় যে সাইন 30 মানে হাফ কেন হলো, ডাউট হতেই পারে এবং ডাউট হওয়াটাই উচিত, তাহলে তুমি এক কাজ করো, বাড়িতে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আঁকো, এমনভাবে আঁকো যাতে এই কোণটা 30 ডিগ্রি হয়, আর অবভিয়াসলি এটা 90 ডিগ্রি হতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা 30 ডিগ্রি মেপে আঁকো। মেপে যদি আঁকো, তারপর যদি লেন্থটা মাপো, দেখবে এর লেন্থ যদি x হয়, এর লেন্থ 2x হতেই হবে। তুমি এর লেন্থটা চেঞ্জ করো, এটাও চেঞ্জ হয়ে যাবে। এইটা 30 ডিগ্রি তোমাকে রাখতে হবে, কিন্তু এটা মেপে যদি এক্স্যাক্টলি তুমি 30 ডিগ্রি করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, তাহলে দেখবে যে এটার লেন্থ যা হচ্ছে এটার লেন্থটা ডবল হচ্ছে, এবং তার মানে এটা রেশিও কি হচ্ছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস x/2x, মানে কি হয়ে যাবে, হাফ। চেক করে দেখতে পারো। আচ্ছা, tan থিটা, tan থিটার ভ্যালুগুলো কি হবে, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, tan 0 ডিগ্রি 0/1, 0, এটা হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি sin থিটা বাই cos থিটা করে দিতে পারো। sin, এটা আমি একটু গন্ডগোল করেছি, এটা হাফ হবে, হাফ, উল্টো দিক থেকে একই লিখে দিয়েছিলাম। এটা কি হবে, √3, আর এটা কি হয়ে যাবে, ইনফিনিটি। ঠিক আছে, এটা চেক করে নেবে, ঠিক করবে, বোঝা গেল? তাহলে 0, হাফ, 1/√2, √3/2, 1, 1, √3/2, 1/√2, হাফ, 0, দেখো উল্টো দিক থেকে হচ্ছে। এই চারটা মনে রাখো। এই চারটা মনে রাখার পর কেন এটা কাজে লাগবে, আমার গ্রাফ টানতে আমাকে ওই যখনই আমি ভেলোসিটি, টাইম এসব দিয়ে গ্রাফ টানবো, ওখানে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন না বুঝলে গ্রাফ আঁকা যাবে না, মুখস্থ করতে হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন বুঝতে গেলে স্ট্রেট লাইনের প্রবণতা বা স্লোপ বলে একটা জিনিস হয়, সেই স্লোপ ক্যালকুলেট করতে গেলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বিশেষ করে আমার লাগবে। তাহলে না বুঝলে তো মুখস্থ করতে হবে। তাহলে এইটা বোঝার জন্য বললাম যে এটা বুঝে রাখো। এর পরের দিন, নেক্সট দিন ডাইরেক্ট আমি শুরুতেই দেখাবো যে কীভাবে আমরা স্ট্রেট লাইন ফর্ম করি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে হয়, তারপর সেই ইকুয়েশনটা কাজে লাগিয়ে ওই বইতে যে গ্রাফগুলো আছে একটার পর একটা গ্রাফ আমরা আঁকতে থাকবো। ভেলোসিটি টাইম, অ্যাক্সিলারেশন টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম, যা যা গ্রাফ আছে সবগুলো আঁকবো, সেখান থেকে ইকুয়েশন এস্টাবলিশ করবো, সেগুলো বুঝবো। কিন্তু তার আগে ফার্স্ট পার্টটা বোঝা খুব দরকার, এই পার্টটা ক্লিয়ার হবে।